অবশেষে ফাহাদের সাথে আমার ডিভোর্সটা হয়েই গেল। সে খুব তাড়া দিচ্ছিল ডিভোর্সের জন্য। শুধু তাই নয়, ভয়াল মানসিক যন্ত্রণায় আমার দিনগুলো কাটছিল এই সেপারেশন সময়টা। আচ্ছা, ডিভোর্সের আগে স্বামী স্ত্রীর আলাদা থাকার সম্পর্ককে তো সেপারেশনই বলা হয়, তাই না? ফাহাদের সাথে আমার ছোটোবেলা থেকেই পরিচয়। একই স্কুলে একই ক্লাসে ছিলাম আমরা। ছোটোবেলার বন্ধু ছিলাম। আমাদের পারিবারিক বাসস্থান দূরত্ব ছিল এপাড়া ওপাড়া। গ্রামেই মানুষ আমরা। যেদিন মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল, ফাহাদ আমাকে একটি চিঠি দেয়। বাসায় এসে খুলে দেখি একটি ভালোবাসাময় প্রেমপত্র। চিঠিটা মায়ের হাতে কিভাবে যেন চলে গেল। বাবা মা আমাকে আর ভরসা করতে পারলেন না। অনেক মেধাবী ছাত্রী হয়েও মাধ্যমিক রেজাল্টের আগেই আমাকে আমার থেকে 17 বছর বড় বয়সী মুহিবের সাথে বিয়ে করিয়ে দিলেন। বিয়ে স্বামীর সুখ বুঝে উঠবার আগেই বিয়ের 1 বছরের মাথায় আমি মা হয়ে গেলাম। মীর আমার একমাত্র ছেলের জন্ম হলো। মুহিবের সাথে আমার দাম্পত্য সম্পর্কটা কখনোই ভালো ছিল না। বয়সে ছোট হওয়ায় তার কাছে আমি ছিলাম বোধ বুদ্ধিহীন একজন নারী। সবসময় অশিক্ষিত আমি এই খোঁটা দিয়ে যেত। বিয়ের পরে পড়াশোনা কিন্তু সেই বন্ধ করে দিয়েছিল। একটু ভালো করে কথা কবেই বা বলেছে আমার মনে পড়ে না। সব কিছুতে দোষ খুঁজে পেত আমার। শাশুড়ি ছিল না আমার। শ্বশুর বাবা আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন। বাসায় শিক্ষক রাখলেন। কলেজে যেতে পারতাম না, শিক্ষক পড়াতেন, তিনিই বাসায় এসে পরীক্ষা নিতেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মুহিব কি ব্যবসার কাজে ইন্ডিয়া গিয়ে আটকে গেছিল 1 মাস। সেই সময়তে পরীক্ষাগুলো নির্ভয়ে দিতে পেরেছিলাম। প্রচণ্ড নারী লোভী ছিল মুহিব। আমি নাকি ব্যর্থ তার চাহিদা পূরণ করতে। অথচ তাকে বুঝতে পারার মতো সময় আমাকে কখনোই দেয়নি মুহিব। আমাদের দাম্পত্য জীবন ছিল সেই রাতের বেলা বিছানাতেই। এতে আমার সম্মতি থাকুক বা না থাকুক, ছেলের প্রতি মুহিব ছিল একজন আদর্শ বাবা। ছেলে একটু ব্যথা পেলেই আমার উপর চলত নির্যাতন। আমি নাকি খেয়াল রাখতে পারি না। বাবা মাকে কিছু বলতে গেলেই মানিয়ে নাও, ওই সেই একই ধাঁচের কথা। মানিয়ে চলতে চলতে বিবাহিত জীবনে 9 বছর পার করে দিলাম। এর মাঝে পড়াশোনাটা ওই চুরিবিদ্যার মতো পার করলাম। আমার বাবা মানে শ্বশুর একজন ভালো মানুষ পাশে ছিল বলেই সম্ভব হয়েছে। চুপে চুপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ, চাকরিটা হয়ে গেল। এই কথা আর গোপন থাকলো না। মুহিব আমাকে দরজা বন্ধ করে বেদম মার মারল। হাসপাতালে ভর্তি হতে হলো। আমার বাবা মাকে আমার শ্বশুর অনেক বোঝালেন যে মেয়েকে নিয়ে যেতে। এটা উপলব্ধি করালেন তিনি শ্বশুর হয়ে আমার পাশে এর কারণেই ছিলেন। কেননা তারা মা বাবা হয়ে আমার পাশে ছিলেন না। বাবা আমাকে নিয়ে এলেন। মীরকে মুহিব আটকে দিল। দেখা পর্যন্ত করতে দেয় না। আমার আর মুহিবের ডিভোর্স হয়ে গেল। আমি আমার মন দিয়ে চাকরিটা করতে লাগলাম। অনেক দিন পর স্কুল থেকে ফিরতে একই অটোরিকশায় আমি আর ফাহাদ। কত বছর পর দেখা, পাশাপাশি এলাকা হওয়া সত্ত্বেও বিয়ের পর ফাহাদের সাথে আমার দেখা হয়নি। অল্প সময়টুকুতে অনেক কথাই হলো। তখনও তেমন কিছুই করছিল না ফাহাদ। পড়াশোনা শেষ, ভালো কোনো চাকুরিতে থিতু হতে পারেনি। বিয়েও করেনি। দুলাভাই রড সিমেন্টের ব্যবসার সময় দেয়, এভাবেই কাটছে। ফোন নাম্বারটা সেদিন আদান প্রদান করা হয়। বাসায় ফিরে সেদিন সারা রাত কথা হয়। আমার জীবনের এই ঘটনার জন্য নিজেকে দায়ী করে। সে যদি ওই প্রেমপত্র না দিত, আমার সাথে এত সব হতো না। বারবার ক্ষমা চেয়েছে। আমি বুঝিয়েছি এটা আমার সাথে হবারই ছিল। ওই যে ভাগ্যের লিখন। প্রতিনিয়ত আমাদের কথা হতে লাগলো। সারাক্ষণ আমার খোঁজ খবর নিতে লাগলো। একটু অন্যরকম ভালো লাগা কাজ করতো তার প্রতি। ফাহাদের ফোন কল টেক্সটের অপেক্ষা করতে ভালো লাগতো। কিছুই বুঝতে দিতাম না, ভয় পেতাম আমি বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবার। একদিন রাতে কথা বলার সময় দুম করে ফাহাদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। আমি পুরোটাই ঘোরের মধ্যে যেন পড়ে গেলাম এই প্রস্তাব পেয়ে। সে চায় তার সেই এক প্রেমপত্রের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এর জন্য সে চায় আমার জীবনটাকে গুছিয়ে দিতে। আশ্বাস দেয়, অভয় দেয় সে আমাকে ভালো রাখবে। আমি সম্মতি দিতে পারছিলাম না সামাজিক অবস্থার কারণে। এই সমাজে একজন বাচ্চাসহ ডিভোর্সি নারীকে একজন অবিবাহিত পুরুষ বিয়ে করবে, অনেক রকমের কথা শুনতে হবে। এই ভয়ে মন পুরোপুরি সায় দিচ্ছিল না। আমি সামাজিক অবস্থার কথা তাকে বলি। সে এসব শুনতে চায় না। সে শুধুই আমাকে নিয়ে ভালো থাকতে চায়। আমারও লোভ হচ্ছিল একটু ভালোবাসা পাওয়ার, একটা সুন্দর সংসার করার। অতঃপর তার কথায় সায় দিয়ে বললাম বাসায় প্রস্তাব পাঠাতে। ফাহাদ তার চাচাকে দিয়ে আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। বাবা রাজি হচ্ছিলেন না, কেননা ফাহাদের আর্থিক অবস্থা অতটা শক্ত না। অন্যের ব্যবসা দেখাশোনা তো আর নিজের কোনো পরিচয় বা অবস্থান না।
এছাড়া বাড়িঘরের অবস্থা ভালো না। মা একটু নরম হয়ে বাবাকে বোঝালেন, ছেলে এখন কিছু করছে না তার মানে এই না যে কিছু করবে না। এছাড়া আমাদের মেয়ে তো চাকুরি করে, একবার তার জীবনটা নষ্ট করেছি, বাসার কাছেই থাকবে বিয়েটা হলে। যে ছেলে এত বছর এত কিছু হবার পরেও আমাদের মেয়েকে চায়, নিশ্চয়ই ভালো রাখবে। অতঃপর খুবই স্বল্প পরিসরে আমার আর ফাহাদের বিয়েটা হয়ে গেল। সুন্দর দাম্পত্য জীবন যাচ্ছিল আমাদের। বিয়ের পরে আমি নিজ উদ্যোগে ফাহাদের বাড়ির কাজ করাতে শুরু করলাম। অনেক কিছু মেরামতের দরকার ছিল, নতুন ঘরের প্রয়োজন ছিল। নতুন 2টা ঘর বানালাম, কেননা এটা তো আমারই সংসার। একটু সুন্দর করে গুছিয়ে নেবার দায়িত্ব তো আমারই। কয়েক মাস পরেই ফাহাদ দুলাভাইয়ের দোকানে আর যায় না। ঝামেলা হয়েছে কী সব। বাসাতেই থাকে, কোনো কর্মসংস্থানের চেষ্টা নেই। আর্থিকভাবে পুরোপুরি আমার উপর নির্ভর। ব্যবসা করতে চায়, টাকা নেই। অতঃপর টাকা দিলাম ব্যবসার জন্য। ব্যবসা শুরু করলে ও ব্যবসায় মনোযোগ নেই। ব্যবসায় লস করে আবার ঘরে বসা। এ নিয়ে কিছু কথা বলতে গেলেই আমাকে যা না তা কথা শোনাতে লাগলো। আমি টাকা দেওয়াটা প্রায়ই বন্ধ করে দিলাম। ফাহাদের মা মানে আমার শাশুড়ি, তিনি কথায় কথায় আমাকে আমার প্রথম বিয়ে সংসার নিয়ে খোঁটা দেয়। আমি অবাক হয়ে যাই। এই মহিলা কয়েকদিন আগে আমাকে মাথায় করে রাখত। টাকা না দিলে ফাহাদের ব্যবহার আরও খারাপ হতে লাগলো। না, কোনো প্রকার নেশা সে করে না। বন্ধুদের আড্ডায় প্রথম সারিতে থাকতে চাইতো। অন্যের কাছে শো অফ করে বেড়াতো ডিভোর্স এক বাচ্চার মাকে বিয়ে করেছে। সোশ্যাল মিডিয়ায় যুগল ছবি, রোমান্টিক ক্যাপশন দিত। সমাজে নিজের ভালো মানসিক খিতাব আর সুনাম কুড়াতে লাগলো। ফাহাদকে আমার বাবা একটা বাইক কিনে দিয়েছিল। অনেকদিন হলো, এখন সেটা ভালো লাগে না, নতুন আপডেট ভার্সন তার চাই। আমি অপারগতা জানালে সেই ফাহাদও আমাকে এবার গায়ে হাত তোলে। সে আমাকে বিয়ে করে নাকি উদ্ধার করেছে, নইলে আমার মতো বাচ্চাওয়ালা ডিভোর্স মেয়ে বাপের বাড়িতে পচে মরতাম। বাবা মাকে কিছুই বলতে পারি না। নামাজে বসে কান্না করতাম। ফাহাদের মা প্রায় একই আলাপ জপতেন। তার ফুল পাত্র ছেলের জন্য কত ভালো ভালো বিয়ের ঘর আসতো। ওনার ভাই নাকি তার মেয়ের জন্য ফাহাদের নতুন করে প্রস্তাব দিয়েছেন, আমাকে ছেড়ে দিয়ে মামাতো বোনকে বিয়ে করলে ফাহাদকে ইতালি পাঠাবেন। ফাহাদ যেন আলাদিনের চেরাগ পেয়ে গেল, এমন অবস্থা। অশান্তির শেষ নেই। ফাহাদ একদিন বলেই দিল, তার সাথে সংসার করতে চাইলে বাবার বাড়ির মার্কেট থেকে যে 4টা দোকান আমি পেয়েছি সেগুলো বিক্রি করে টাকা তাকে দিতে সে ইতালি যাবে। আমি না করে দিই। নিত্য নতুন অত্যাচার শুরু হলো। অফিসের আমাদের শিক্ষকদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে ক্লাস আপডেট, প্রক্সি দেওয়া, খাতা দেখা এসব নিয়ে আমাদের আলোচনা হয়। একটু ফোন হাতে দেখলে সন্দেহ কোন পুরুষের সাথে আমি চ্যাটিং করছি। ফোনে কথা বলতে দেখলেই নোংরা কথা। একদিন আমার সন্তান মীরকে নিয়ে নোংরা কথা শুনিয়ে দেয়। সেদিন আর থাকতে পারেনি, চলে আসি ফাহাদের বাসা ছেড়ে। বাবার পরিবারে একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হবে ভেবে স্কুলের আশেপাশে বাসা নিলাম। সবাই জানলো আমার যাতায়াতের সুবিধার জন্য আমি বাসা নিয়েছি। প্রতিনিয়ত ডিভোর্সের জন্য ফাহাদ চাপ দিতে লাগলো। সে ডিভোর্স দিবে না, কেননা কাবিনের টাকা দিতে হবে তাই। যদিও অল্প টাকা কাবিন ছিল, বিয়েতে সেটা দেওয়ার ক্ষমতাও ফাহাদের নেই। ফাহাদ আমাকে বিয়েটা করেছিল আমার চাকরি আর বাবার বাড়ি থেকে পাওয়া সম্পদ দেখে। বিয়ের পর ফাহাদের বাড়িতে প্রায়ই আমার মা বাজার পাঠাতেন, এমনকি চাল পর্যন্ত কিনে খেতে হয়নি 2 বছর বিবাহিত জীবনে। এই অতিষ্ঠ বর্বর জীবন আর ভালো লাগছিল না। মানসিকভাবে ভেঙে পড়েছি। সমাজ একটা মেয়ের 2বার ডিভোর্স নিয়ে অনেক কথা বলে বেড়াবে, কিন্তু জানতে চাইবে না কি হয়েছিল সংসারে। 2বার ডিভোর্স মানেই মেয়ের সকল দোষ, মেয়েটাই খারাপ। একটা অসুস্থ সম্পর্ক নিয়ে মৃত্যু প্রায় হয়ে বেঁচে থাকার চেয়ে সম্পর্কটা শেষ করে দেওয়াই শ্রেয়। ফাহাদ আশেপাশে সবাইকে বলে বেরিয়েছে আমার চরিত্র খারাপ, কিন্তু বিয়ে না হয়ে প্রেমিক দ্বারা গর্ভধারণ করে বাচ্চা অ্যাবর্শন করানো মামাতো বোন ফুলের মতো পবিত্র। আমি তো আগেই ভালো ছিলাম মহিবের সাথে। ডিভোর্সের পর সেই একাকিত্ব জীবনে আমার কি আসলে ভুল ছিল একটু ভালো থাকতে চাওয়া, একটা গুছিয়ে সংসার করার বাসনা করার? অতি ঘরেনে না পায় ঘর, অতি সুন্দরী রমণী না পায় বর, তাই হলো আমার জীবনে। এখন আছি ফাহাদের বাড়ির সামনে। ফাহাদ তার সে মামাতো বোনকে বিয়ে করেছে আজকে। আমার খালাতো ভাই একজন ওসি। না, কোনো আইনি ঝামেলা করতে আসেনি। বুলডোজার ভাড়া করে এনেছি। ফাহাদের বাড়ি যেভাবে আমি মেরামত করিয়েছিলাম, নতুন ঘর, বাথরুম, বাড়ির প্রধান গেট যেগুলো আমার টাকা দিয়ে বানানো হয়েছিল সেগুলো ঘুরিয়ে দিয়েছি। ফাহাদ ভাবতেই পারিনি আমি এত বড় ধাক্কা দেব। ফাহাদের মা ভাঙ্গা ঘর বাড়ি দেখে বিলাপ বকছে। আমি ঘাড় ঘুরিয়ে প্রস্থান করলাম। গুড়িয়ে যাওয়া বাড়িটা দেখে এখন শান্তি লাগছে, আর হেরে যাওয়া নয়। বেলা শেষে নিজেকে নিজের ঢাল হয়ে থাকতে হবে। নতুন সকাল হবে, বেলা বয়ে যাবে।
নিজেকে নিজের জন্য বাঁচতে হবে।